সিই 333 এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 2 কোর্সটাতে আমার ক্রেডিটে এখন পর্যন্ত আমি স্যানিটেশন কি, বাংলাদেশের স্যানিটেশন স্ট্যাটাস, ওয়ার্ল্ড ওয়াইড স্যানিটেশন স্ট্যাটাস, হাইজিন, স্যানিটেশন, ডিজিজ ট্রান্সমিশন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপর একটা হাইজেনিক ল্যাট্রিন যে আমার ডিজিজ ট্রান্সমিশন দূর করতে পারে এবং হাইজেনিক লাইফের জন্য খুব দরকার, সেটার ইম্পর্টেন্স জেনেছি। এবং আমরা লো ইনকাম কমিউনিটির জন্য তাদের অ্যাভেলেবল রিসোর্স, ইকোনমিক্যাল, সয়েল কন্ডিশন, ওয়াটার সাপ্লাই, এইসবের উপর ডিপেন্ড করে কিছু টেকনোলজি নিয়ে আলোচনা করেছিলাম, তার কিছু মডিফিকেশন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা শুরু করব সেপটিক সিস্টেম। তো এটা একটা অনসাইট স্যানিটেশন সিস্টেম, সেপটিক ট্যাঙ্ক। তো সেপটিক সিস্টেমের সেপটিক ট্যাঙ্ক নিয়ে আমরা এই সেমিস্টারে আমার কোর্স কন্টেন্টে আমরা কনফাইন্ড থাকবো। এখানে সেপটিক ট্যাঙ্কটা কি, কিভাবে কাজ করে এবং সেপটিক ট্যাঙ্কটা ডিজাইন কি করব আমরা অ্যাজ এন ইঞ্জিনিয়ার, আমাদের এটা জেনে আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজটা কি হবে এটা নিয়ে একটু আলোচনা করব। তো সবার আগে আমরা একটু জানার চেষ্টা করি সেপটিক টার্মটা কিভাবে আসলো বা সেপটিক টার্মটা কি রেফার করে। তো আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ সেপটিক রেফার্স টু দ্য অ্যানারোবিক ব্যাকটেরিয়াল এনভায়রনমেন্ট দ্যাট ডেভেলপস ইন এ tank and that decomposes or mineralizes the waste discharge into the tank. তো এমন একটা ট্যাঙ্ক থাকবে, ওয়াটার টাইট ট্যাঙ্ক, যেটা মাটির নিচে বাড়ির থাকে। তোমার বাসার নিজের প্রপার্টি লাইনের নিজের প্রপার্টির মধ্যে মাটির নিচে আমরা একটা ট্যাঙ্ক তৈরি করি, সেটা কনক্রিটের হতে পারে বা ব্রিকেট তৈরি করা হতে পারে বা অন্য কোনো ম্যাটেরিয়ালের। তো এইরকম একটা ট্যাঙ্ক, যে ট্যাঙ্কে অ্যানারোবিক ব্যাকটেরিয়াল এনভায়রনমেন্ট থাকবে। অ্যানারোবিক ব্যাকটেরিয়া বলতে বোঝাচ্ছে কিছু ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম যারা কিনা বাইরে অনুপস্থিতিতে বেঁচে থাকে এবং তারা বংশ বিস্তার করে এবং তারা ডিকম্পোজ ঘটায়। তো এই ট্যাঙ্কের মধ্যে অ্যানারোবিক এনভায়রনমেন্ট যখন কিনা ডেভেলপ থাকে, তখন কি হয়, এই ট্যাঙ্কের মধ্যে যদি কোনো ওয়েস্ট ওয়াটার আসে, তো ওয়েস্ট ওয়াটার বলতে কি বোঝাচ্ছে, এখানে শুধুমাত্র ওয়াটার থাকবে না, এর মধ্যে সলিড পার্টিকেলও থাকতে পারে। তো যেমন আমাদের বাসা বাড়ি থেকে রান্নার পর, গোসল করার পর, কাপড় ধোয়ার পর, ইভেন টয়লেট ব্যবহার করার পর, ফ্লাশ করার পর আমরা যে ওয়েস্ট ওয়াটারটা পাই, এমন ওয়েস্ট ওয়াটার আমার এই সেপটিক ট্যাঙ্কে বা সেপটিক সিস্টেমের মধ্যে আসলে বা এই ট্যাঙ্কের মধ্যে আসলে কি হয়, ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটির কারণে ওয়েস্টের মধ্যে যেটা অর্গানিক কম্পাউন্ড গুলো আছে, অর্গানিক পার্টিকেল গুলো আছে, সেই পার্টিকেল গুলো ডিকম্পোজ হয়ে যায়। মানে ব্যাকটেরিয়া গুলো এই অর্গানিক কম্পাউন্ড গুলোকে ব্যবহার করে, ডিকম্পোজ হয়ে যায় এবং এই ওয়েস্ট ওয়াটারের কিছুটা কোয়ালিটি ইনহ্যান্সড হয়ে ট্যাঙ্ক থেকে ওয়েস্ট ওয়াটারটা বেরিয়ে যায়। তো ট্যাঙ্ক থেকে যে ওয়েস্ট ওয়াটারটা বেরিয়ে যায় তার কোয়ালিটি ইজ বেটার দ্যান ট্যাঙ্কের মধ্যে যে ওয়েস্ট ওয়াটারটা প্রবেশ করতেছে। তো অ্যানারোবিক এনভায়রনমেন্টের মাধ্যমে আমরা ওয়াটার ট্রিটমেন্ট করতেছি, এটাই হলো আমাদের সেপটিক সিস্টেম। তো এনভায়রনমেন্টের ক্ষেত্রে তো সেপটিক ট্যাঙ্কটা কি, সেপটিক সিস্টেমের একটা কি বলবো ইম্পর্টেন্ট বা কি কম্পোনেন্ট, এটা ছাড়া আমরা সেপটিক সিস্টেম চিন্তা করতে পারছি না। তো সেপটিক ট্যাঙ্ক হলো একটা স্মল স্কেল সুয়ারেজ ট্রিটমেন্ট। তো আমাদের টয়লেট থেকে যে ওয়েস্ট ওয়াটারটা তৈরি হচ্ছে হাউস হোল্ড, সেটাকে বলতেছি সুয়ারেজ ওয়াটার, এবং সুয়ারেজ ওয়াটারের ট্রিটমেন্টের জন্য একটি স্মল স্কেল ইউনিট, এই ইউনিটটা আমরা আমাদের প্রপার্টি লাইনের মধ্যে বাড়ির মধ্যেই তৈরি করতে পারি। তো এই সেপটিক ট্যাঙ্কটা জেনারেলি আমরা কোথায় ইন্ট্রোডিউস করি, যেসব এরিয়াতে ওয়েস্ট ওয়াটার গুলো কালেক্ট করার জন্য কোনো সেন্ট্রাল সুয়ারেজ পাইপ সিস্টেম নাই। যেমন ঢাকা ওয়াসায় তোমার বাড়ির বাইরে দেখবা একটা ওয়েস্ট ওয়াটার পাইপ লাইন আছে, তোমার বাসায় যত ওয়েস্ট ওয়াটার আসে তোমরা কি করো, টয়লেট সহ ওয়েস্ট ওয়াটারটাকে, স্যানিটারি ওয়েস্ট ওয়াটারটাকে ওই পাইপ লাইনে দিয়ে দাও। ওই পাইপলাইন আবার ওয়েস্ট ওয়াটারটাকে কনভে করে নিয়ে যে পাগলা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে যাচ্ছে, সেখান থেকে ট্রিটেড হয়ে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ওয়েতে হয়তো বা ডিসপোজ করা হচ্ছে। তো যেসব এরিয়াতে তুমি ধরো আমাদের দেশের জেলা শহরগুলোতে তুমি কিন্তু এরকম পাইপলাইন পাবে না, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পাবে না, সেসব জায়গাতে আমাদের কি করতে হয়, এই সেপটিক ট্যাঙ্ক ইন্ট্রোডিউস করতে হয়। তো সেপটিক ট্যাঙ্কের একটা আমরা ভিডিও দেখি, তাহলে আমরা হয়তো বা অনেকটা ক্লিয়ার হইতে পারবো। তো দেখো, রিমোট কিছু এরিয়া হইতে পারে যেখানে কিনা হয়তো বা পপুলেশন কম, যেখানে হয়তো ফ্যাসিলিটি কম, সেরকম জায়গায় আমাদের বাড়িতে ওয়েস্ট ওয়াটারটা আমরা কি করবো, আমরা তো বাসায় রাখবো না, আমরা সেটাকে বাড়ির বাইরে বের করে দিব। তো আমাদের এই কিচেন থেকে ওয়েস্ট ওয়াটার আসতে পারে, বাথিং এর পর আমাদের ধরো ওয়েস্ট ওয়াটার আসে, গার্ডেনিং এর পর কিছু আসলেও আসতে পারে, গার্ডেনিং এর পর আসবে না, ওয়াশিং এর পর আসে বা টয়লেটের ফ্লাশের পর। তো কি করা হয়, আমি আমার প্রপার্টি লাইনে একটা ট্যাঙ্ক তৈরি করি
এবং আমার ওয়েস্ট ওয়াটারটা, হাউসের ওয়েস্ট ওয়াটারটা এই ট্যাঙ্কে আমরা পাঠিয়ে দিই। এই ট্যাঙ্কে ওয়েস্ট ওয়াটারটা যখন আসে সেখানে কি হয়ে যায়, সলিড পার্টিকেল গুলো ওয়েস্ট ওয়াটার থেকে সেপারেট হয়ে যায় এবং ট্যাঙ্কের থেকে বাইরে যে পানিটা বেরিয়ে আসে সেখানে সলিড পার্টিকেলের পরিমাণ কম, সলিড ওয়েস্টের পরিমাণ কম থাকে। এই ওয়াটারটা আমরা কি করতে পারি, যে ওয়াটারটা বের হইলো ট্যাঙ্ক থেকে, আমরা অনেক কয়টা কাজ করতে পারি। এক, করতে পারি এরকম করে মাটির নিচে কিছু পারফোরেটেড ছিদ্রযুক্ত পাইপের মাধ্যমে মাটির নিচে আমি ছড়াই দিতে পারি, নট মাটির উপর, মাটির নিচে। অথবা আমি কি করতে পারি, এখানে কূপ খনন করতে পারি, যেটাকে বলে শকওয়েল, এই কূপের মধ্যে পানিটাকে ফেলে দিতে পারি। অথবা যেমন ঢাকা শহরে হয় যে বাড়ির পাশ দিয়ে তোমার কি আছে, ওয়াটার, ওয়েস্ট ওয়াটার কালেক্টিং পাইপলাইন আছে, আমি সেই পানিটাকে কি করতে পারি, এই ওয়েস্ট ওয়াটার পাইপলাইনে দিয়ে দিতে পারি। এতে সুবিধা হবে কি, আমি যদি সেফটি ট্যাঙ্ক না দিতাম তাহলে আমার ওয়েস্ট ওয়াটার পাইপে সলিড পার্টিকেলের পরিমাণ বেশি আসতো, দূষিত পানির পরিমাণ বেশি আসতো। কিন্তু আমি নিজের বাড়ির মধ্যে যদি সেফটি ট্যাঙ্ক ব্যবহার করার কারণে কি হচ্ছে, এই পাইপলাইনের মধ্যে কম দূষিত পানি প্রবাহিত হয় এবং তাকে ট্রিট করার জন্য হয়তো বা অথরিটির কম এফোর্ট দিলেও চলে, বা অথরিটিকে অতটা এক্সটেন্সিভলি এফোর্ট দিতে হচ্ছে না, বা এফোর্ট দিতে হচ্ছে, আমি যেটা বোঝা যাচ্ছে সেটা হলো তাদের হয়তো বা ট্রিটমেন্ট ইউনিটের উপর লোডটা কম পড়তেছে, ট্রিটমেন্ট ইউনিটকে ট্রিটমেন্ট কম করলেও চলতেছে। তো এটা হলো আমাদের সেপটিক সিস্টেম। তো আমরা যদি একটা সেপটিক সিস্টেম নিয়ে একটু দেখার চেষ্টা করি, ভিডিওগুলো সব ইউটিউবে অ্যাভেলেবেল, আমি ওটাকে ব্যবহার করছি, অ্যাকনলেজ করতেছি ইউটিউবকে। তো দেখো আমাদের মাটির নিচে যদি আমি সেপটিক ট্যাঙ্কের একটা এলিভেশনাল ক্রস সেকশন দেখি, তখন দেখা যাবে আমার সেপটিক ট্যাঙ্কে কি কি কম্পাউন্ড থাকে। মাটির এখানে একটা থাকে ম্যানহোল, আমার এটা কি একটা কনফাইনিং ওয়াল থাকে ট্যাঙ্ক, সেটা ব্রিকের হতে পারে, কনক্রিটের হতে পারে, মাটি, এখানে ম্যানহোল, যাতে এই ম্যানহোলের মাধ্যমে আমি প্রয়োজন অনুযায়ী এই ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করতে পারি। তো আমাদের সলিড ওয়েস্ট বা ওয়েস্ট ওয়াটারটা আমার ট্যাঙ্কে আসে, ট্যাঙ্কে যখন ওয়েস্ট ওয়াটারটা আসে তখন কি ঘটে, আমাদের ওয়েস্ট পার্টিকেল গুলোর মধ্যে কিছু পার্টিকেল আছে, ওয়েস্ট ওয়াটারের মধ্যে কি থাকতে পারে, কিছু ভারী সলিড পার্টিকেল আর কিছু আছে লাইট ওয়েট সলিড পার্টিকেল। তো লাইট ওয়েট পার্টিকেল গুলো কি হয়, পানির উপর ভেসে ওঠে এবং সলিড পার্টিকেল গুলো ট্যাঙ্কের বটমে জমে থাকে। ঠিক আছে, তো এখানেই তোমরা বুঝতে পারতেছো যে আমার সলিড পার্টিকেল গুলোকে ওয়াটার থেকে আমরা কি করছি, সেপারেট করছি। সেপারেটেড ওয়াটার এর ভিতরেও, এটা যেটা দেখতেছো এটা এটাকে বলা হয় ব্যাফেল ওয়াল, এটাও আর একটা ওয়াল, আর মাঝখানে ছিদ্র থাকে। তো কথা হইলো দেখো, এই বড় পার্টিকেল গুলো কখনোই ছিদ্র দিয়ে বা বের হইতে পারবে না, এরা এখানে নিচেই সেটেল করবে। আর এই পানিটা মোটামুটি এই এক্স কোয়ালিটির পানির তুলনায় এই ওয়াই কোয়ালিটির পানি বেটার। এই পানিটা যখন আবার আরেক চেম্বারের মধ্যে যায় তখন সেখান থেকেও কিছু সলিড পার্টিকেল আমাদের কি হয়, সেডিমেন্টেশন ঘটে বা সেটেল করে ট্যাঙ্কের বটমে চলে আসে। তখন দেখা যাচ্ছে ওয়াটার কোয়ালিটিটা তো আরো ভালো হচ্ছে। এখানে একটা কি স্ক্রিন থাকে, যার কারণে আরো কিছু সলিড পার্টিকেল সেপারেশন হচ্ছে, আলটিমেটলি সলিড পার্টিকেল বিবর্জিত কিছু ওয়েস্ট ওয়াটার আমরা ট্যাঙ্কের বাইরে পেতে পারছি। তো এই ওয়েস্ট ওয়াটারে এখনো কিন্তু কিছু না কিছু ওয়েস্ট আছে, ইভেন ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়া গুলো কিনা কি করে, এই স্কাম লেয়ার, যেটাকে বলে স্কাম, যে ভেসে থাকা পার্টিকেল এবং যে ওয়েস্ট, সলিড ওয়েস্ট, এইগুলোকে ডিকম্পোজ করে, এগুলোকে কি করে, ডিকম্পোজ করে, ডিকম্পোজ করে স্লাজে পরিণত করে, ডিকম্পোজ করে স্লাজে পরিণত করে। তো সেপটিক ট্যাঙ্কটা আমাদের কি করতেছে, ওয়েস্ট ওয়াটারটার থেকে সলিড পার্টিকেল গুলোকে সেপারেট করতেছে এবং সলিড পার্টিকেলের অর্গানিক ম্যাটার গুলোকে কি করতেছে, ডিকম্পোজ করতেছে। এর কারণে আমি ধরো 2-3 বছরের জন্য যদি এই ট্যাঙ্কটা ডিজাইন করি, 2-3 বছরে দেখা যাবে ট্যাঙ্ক থেকে যে পানিটা বের হচ্ছে সেই পানিতে সলিড পার্টিকেলের পরিমাণ কম, মানে ওয়াটারের এখানে একটা ট্রিটমেন্ট ঘটে যাচ্ছে। ঠিক আছে, তো ওভারঅল সেপটিক ট্যাঙ্ক নিয়ে যদি আমি বলতে চাই খুব ভালোভাবে আলোচনা, তাহলে বলতে হবে সেপটিক ট্যাঙ্ক ইজ এ বারিড ওয়াটার টাইট receptacle designed and constructed to receive wastewater from a home, to separate the solids from the liquid, to provide limited digestion of the organic matter, to store solids, and to allow the clarified liquid to discharge for further treatment and disposal. অনেক বড় ডেফিনেশন, কিন্তু কথা হলো একটা ট্যাঙ্ক যেটা কিনা মাটির নিচে বাড়ি করা থাকবে, হাউস হোল্ড যে ওয়েস্ট ওয়াটার আছে সেটাকে কি করবে, রিসিভ করবে, রিসিভ করার পর লিকুইড থেকে সলিড পার্টিকেল গুলো সেপারেট করবে এবং সেপারেট করার পর ওই সলিড পার্টিকেল গুলোর পার্শিয়াল ডিকম্পোজিশন ঘটে, লিমিটেড ডাইজেশন ঘটে, ডাইজেস্ট হয়ে যায় বা ডিকম্পোজ হয় লিমিটেড, মানে সম্পূর্ণটা হয় না ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটির কারণে। এরপর কিছুটা ক্লিয়ার ওয়াটার আছে, যে ক্লিয়ার ওয়াটারটাকে সে বের করে দেয়, সেই ক্লিয়ার ওয়াটার ফার্দার ট্রিটমেন্টের জন্য আমরা নিয়ে যেতে পারি বা আমরা ডিসপোজ করতে পারি। ঠিক আছে,
এইটা হলো আমাদের সেপটিক ট্যাঙ্ক। তো এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্তেছো যে আমাদের একটা বাড়ি থেকে ওয়েস্ট ওয়াটার আসতেছে, তাকে আমরা কি করতেছি, পারফোরেটেড ছিদ্রযুক্ত পাইপের মাধ্যমে বিশাল বড় একটা এরিয়াতে কি করে দিচ্ছি, ছিটিয়ে দিচ্ছি। এবং এই ছিদ্র চারপাশে কি থাকে, গ্রাভেল ম্যাটেরিয়াল থাকে, গ্রাভেল, বড় বড় কোর্স পার্টিকেল থাকে। এতে কি হচ্ছে, পানিটা আসলে সে পানিটা কোর্স পার্টিকেলের মধ্যে দিয়ে মাটির চারপাশে বিস্তৃত হয়ে যায়। তো এটারই ধরো একটা ছবি বোধহয় আগের স্লাইডটাতে আছে। এখানে কি করা হয় দেখো, এই ওয়েস্ট ওয়াটার যেটা আছে সেটাকে আমরা কি করে দেই, মাটিতে স্প্রিং করে দিই, ছড়ায় দিই, ছিটায় দিই। এর জন্য কি থাকে, পাইপগুলো ছিদ্রযুক্ত থাকার কারণে পানিটা বেড়ে যেতে পারে। তো এখানে কিছুটা আমাদের কি দিতে হয়, কোর্স পার্টিকেল দিতে হয়। কোর্স পার্টিকেল না দিলে যদি একবারে স্যান্ড পড়ে যায়, দেখা যাবে যে ছিদ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে, পানিটা বের হতে পারে না। এই পানিটা মাটির মধ্যে সাবসারফেস ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। তো এটা আমাদের ইরিগেশন পারপাসে এই পানিটাকে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। যেমন দেখো এরকম পারফোরেটেড পাইপ, কিছু কোর্স পার্টিকেল আমরা ঢেকে দেই যাতে আমার ছিদ্রগুলো বন্ধ না হয়ে যায়। এরপর আমরা এর উপর স্যান্ড ফিলিং করে দিই, যাতে কি হচ্ছে, ল্যাট্রিনের সব পানিটা আমার মাটির নিচেই সাবসারফেসে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। তো এটা তো আমাদের হাউস হোল্ডের কথা চিন্তা করতেছি, কিন্তু লো ইনকাম কমিউনিটিতে আমাদের ল্যাট্রিনের সঙ্গেও আমরা এই সেপটিক ট্যাঙ্কটাকে কি করতে পারি, ইন্ট্রোডিউস করতে পারি। তো দেখা যাচ্ছে যে, আচ্ছা তোমরা কি ভিডিও দেখতে পাচ্ছ, তোমরা কি ভিডিও দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন বা কোশ্চেন আছে, কোনো কোয়ারি বা কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তো দেখো আমাদের টয়লেট থেকে যে সলিড ওয়েস্ট গুলো আসতেছে, মানে ওয়েস্ট ওয়াটার আসতেছে, সেই ওয়েস্ট ওয়াটারের মধ্যে কিছু আছে লাইট ওয়েট, যেমন ফ্যাট থাকতে পারে আমাদের স্টুলের মধ্যে, কিছুটা গ্রিস থাকে অয়েলি খাবারের জন্য, অয়েল, সেগুলো কি করবে, উপরে ভেসে উঠবে। আর যে সলিড পার্টিকেল গুলো আছে সেগুলো বটমের দিকে সেটেল করবে। যে আমরা গত সেমিস্টারে হয়তো বা সেডিমেন্টেশন পড়ে এসেছি, এটাও ওই সেডিমেন্টেশন ট্যাঙ্কের মতো কাজ করতেছে। সলিড পার্টিকেল আন্ডার গ্রাভিটিতে ট্যাঙ্কের বটমে জমা হতে থাকতেছে। জমা হতে হতে ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটির কারণে আমার কি হয়, এই ওয়েস্ট গুলোর ডিকম্পোজিশন ঘটে, আর লিকুইড ওয়াটারটা আমরা বের করে ফেলি। তো এই ওয়াটারেও কিন্তু ব্যাকটেরিয়া আছে, আমাদের প্যাথোজেন আছে, আমাদের ইনঅর্গানিক কম্পাউন্ড আছে, কিন্তু ইনফ্লুয়েন্টের তুলনায় কম। সেটাকে আমরা কি করতে পারি, সাবসারফেসে স্প্রিঙ্কেল করে দিতে পারি, এবং সেখান থেকে আমরা ইরিগেশনের সহায়তা পেতে পারি। তো তাহলে আমরা একভাবে বলার চেষ্টা করি এই সেপটিক ট্যাঙ্কটা আমরা কেন ডিজাইন করি বা কনস্ট্রাক্ট করি। প্রথম হইলো টু রিসিভ ওয়েস্ট ওয়াটার ফ্রম এ হোম, একটা বাড়ি থেকে ওয়েস্ট ওয়াটার। তুমি কখনো ইন্ডাস্ট্রির জন্য সেপটিক ট্যাঙ্ক বানাইতে পারবে না। ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের টয়লেটের ওয়েস্ট ওয়াটার, কিচেনের ওয়েস্ট ওয়াটার তুমি হয়তো বা অ্যাড করতে পারো, বা জেনারেলি সেপটিক ট্যাঙ্ক বলতে আমরা কিন্তু জেনারেলি টয়লেটের ওয়েস্ট ওয়াটারটা নিয়ে কনসার্ন থাকি বেশি। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল র প্রোডাকশনের পর যে ওয়েস্ট ওয়াটার তৈরি হয় কেমিক্যাল কন্টামিনেটেড, সেই ওয়াটারটাকে কিন্তু আমরা সেপটিক ট্যাঙ্কে দিব না। তো বলছে টু রিসিভ দ্য ওয়েস্ট ওয়াটার ফ্রম এ হোম, তারপর হলো টু সেপারেট দ্য সলিডস ফ্রম দ্য লিকুইড, লিকুইড থেকে সলিড পার্টিকেল গুলোকে আমরা সেপারেট করে ফেললাম। তারপরে বলছে টু প্রোভাইড লিমিটেড ডাইজেশন অফ দ্য অর্গানিক ম্যাটার। তো যে সলিড পার্টিকেল গুলো বা পানির মধ্যে ভাসমান খুবই ক্ষুদ্র, যেগুলো সেটেল হয় নাই, সেগুলোর মধ্যেও যদি অর্গানিক ম্যাটার থাকে, ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটির কারণে সেগুলো ডাইজেস্টেড হয়ে যায় বা ডিকম্পোজড হয়ে যায়। এরপর যে সলিড পার্টিকেল থাকে, স্লাজ গুলো থাকে, সেই স্লাজ গুলো কি হয়, স্টোর হয়ে যায় ট্যাঙ্কের বটমে বা ট্যাঙ্কের মধ্যে স্টোর হয়ে যায়। তারপরে কি করে, টু অ্যালাউ দ্য ক্ল্যারিফাইড লিকুইড টু ডিসচার্জ ফর ফার্দার ট্রিটমেন্ট এন্ড ডিসপোজাল। তো সেপটিক ট্যাঙ্ক কি অ্যালাউ করতেছে, যে ক্লিয়ারিফাইড ওয়েস্ট ওয়াটারটাকে আমরা ফার্দার ট্রিটমেন্টের জন্য দিতে পারি, অথবা ডিরেক্ট আমরা ডিসপোজ করতে পারি। তো একটা সেপটিক ট্যাঙ্কের কি কি প্রিন্সিপাল আছে, তো সেপটিক ট্যাঙ্কের প্রিন্সিপাল মাথায় রেখে সেপটিক ট্যাঙ্ক ডিজাইন করা হয়। প্রথম হইলো সেটেলেবল সলিডস অ্যান্ড পার্শিয়ালি ডিকম্পোজ স্লাজ সেটেল টু দ্য বটম অফ দ্য ট্যাঙ্ক অ্যান্ড গ্রাজুয়ালি বিল্ড আপ। তো যেগুলো সেটেলেবল ওয়েস্ট ওয়াটার আসলেই এর মধ্যে যেগুলো সেটেলেবল ওয়েস্ট আছে, সেই সেটেলেবল ওয়েস্ট গুলোকে ট্যাঙ্কের বটমে কি করা হয়, সেটেল হইতে দেওয়া হয়। এরপর এইগুলো সেটেল হইতে হইতে একটা সময় এগুলো ডাইজেস্টেড হয়ে যায়, ডিকম্পোজড হয়ে যায়। অবশ্য 100% ডিকম্পোজ হয় না, হয়তো বা পার্শিয়াল ডিকম্পোজ হয়। এই ডিকম্পোজড স্লাজ গুলো ট্যাঙ্কের বটমে অ্যাকুমুলেটেড হয়, জমে থাকে এবং সেখানে জমতে থাকে। এর মাধ্যমে কি হচ্ছে, লিকুইড থেকে সলিড গুলো আলাদা হচ্ছে। তারপরে বলছে
A scum of lightweight material included fats and grease rises to the top. তো ওয়াটারের মধ্যে লাইট ওয়েট ম্যাটেরিয়াল, আমাদের ফুড হ্যাবিটের কারণে আমরা হয়তো খুব অয়েলি ফুড খাই বা ফ্যাট থাকতে পারে, এইসব স্ক্রুয়ের মাধ্যমে আমাদের ট্যাঙ্কে চলে আসে এবং সেখানে লাইট ওয়েট গুলো পানির মানে উপরের স্তরে ভাসতে থাকে। বলছে partially treated effluent is allowed to flow through an outlet structure just below the floating scum layer. তো কি করা হয়, ট্রিট হচ্ছে partially treated, যে ওয়েস্ট ওয়াটার আমার ট্যাঙ্কে আসে এটাকে বলা হয় ইনফ্লুয়েন্ট, আর যেটা বের হয়ে যাবে সেটাকে বলে ইফ্লুয়েন্ট। তো এই ইফ্লুয়েন্ট যে ওয়াটারটা আছে, তো ইফ্লুয়েন্ট ওয়াটার পার্শিয়ালি ট্রিটেড, সো এই পার্শিয়ালি ট্রিটেড ওয়াটারটাকে সেপটিক ট্যাঙ্ক কি করে, বের করে বা বের হয়ে যেতে সহায়তা করে। তারপরে বলছে partially decomposed liquid can be disposed of depending upon the site condition. তো বলতেছে, এটা আমি একটু আগেই তোমাদের আলোচনা করেছি, যে ট্যাঙ্ক থেকে যে পানিটা বের হবে সেই পানিটাকে আমরা কি করতে পারি, এক মাটির নিচে ছড়াই দিতে পারি যদি আমার অনেক জায়গা থাকে, আরেকটা করতে পারি আমার জায়গা কম, আমার রুরাল এরিয়া ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট লাইন নাই বা সুয়ারেজ লাইন নাই, তখন আমি ভার্টিক্যালি কূপ খনন করে সেই পানিটাকে মাটির নিচে দিয়ে দিতে পারি। অথবা যদি কনভেনশনাল সুয়ার সিস্টেম যেটা থাকে, তখন আমরা সেই ওয়াটারটাকে সেখানে দিব। তো সেপটিক ট্যাঙ্ক আমরা সব জায়গায় বানাইতে পারি, বাট লিকুইডটাকে আমরা কোথায় পাঠাবো সেটা ডিপেন্ড করবে ওখানকার ফ্যাসিলিটির উপর। এইটাই ছিল আমাদের সেপটিক ট্যাঙ্কের যে চারটা আমাদের প্রিন্সিপাল। তো একটা সেপটিক ট্যাঙ্কের যদি কম্পোনেন্ট গুলো কি কি থাকে, বেসিক্যালি যে কম্পোনেন্ট গুলো থাকে সেটা নিয়ে আলোচনা করতেছি। যেহেতু সেপটিক ট্যাঙ্ক একটা বাড়িড স্ট্রাকচার, মাটির নিচে চাপানো থাকে, আমরা কি করতে পারি, কনক্রিটের তৈরি করতে পারি বা ব্রিকের তৈরি করতে পারি। তো এখানে ছবি দেখো, এটা একটা ব্রিকের সেকশন হ্যাচ করা, এ থেকে বোঝা যাচ্ছে যে ব্রিক ওয়াল। তো এখানে একটা ওয়াল, এটা একটা ওয়াল, দুইটা ওয়াল, এখানে দুইটা কম্পার্টমেন্ট তৈরি হয়েছে, কম্পার্টমেন্ট 1 এবং কম্পার্টমেন্ট 2। এর জন্য এটাকে বলা হয় ডাবল চেম্বার সেপটিক ট্যাঙ্ক, দুইটা চেম্বার আছে, এই জন্য ডাবল চেম্বার সেপটিক ট্যাঙ্ক। মাটির নিচে থাকে এবং এর উপরে একটা কনক্রিটের স্ল্যাব দেওয়া থাকে এবং দুইটা ম্যানহোল থাকে। কেন, আমার একটা এই ট্যাঙ্কের একটা ডিজাইন পিরিয়ড আছে 4 বছর 5 বছর, 5 বছর পর হয়তোবা এই ট্যাঙ্কে যে ওয়েস্ট গুলো জমা হবে বটমে, সেগুলোকে আমরা ডিসলাজ করব, বের করে ফেলবো। ওই ট্যাঙ্কে কি থাকে, ইনলেট পাইপ থাকে, আউটলেট পাইপ থাকে, তারপরে ব্যাফল থাকে। তো ডাবল চেম্বারে ব্যাফল থাকে কিন্তু সিঙ্গেল চেম্বারে ব্যাফল থাকে না। তো এখানে কিছু ডাইমেনশন দেখা যাচ্ছে যে আমার ভাসমান স্কাম লেয়ার থেকে ব্যাফেলের বটম পর্যন্ত একটা হাইট আছে, তারপরে স্লাজের টপ থেকে আবার এই ডিস্টেন্স পর্যন্ত একটা হাইট আছে, তারপর আউটলেটটা এখান থেকে কত দূরে আছে। তো অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আমাদের কাজ হবে আমি যে ট্যাঙ্কটা ডিজাইন করব তার ডাইমেনশন গুলো দিয়ে দেওয়া। ট্যাঙ্ক কোথায় ডিজাইন করব, তোমাকে বলতে পারে ধরো 6 তলা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, এটার জন্য সেপটিক ট্যাঙ্ক ডিজাইন করো। তখন তোমাকে প্রথমে জানতে হবে আমাকে কতটুকু ওয়েস্ট ওয়াটার আমার ট্যাঙ্কে আসবে, তার উপর ডিপেন্ড করে এই ট্যাঙ্কের লেন্থ, উইডথ এবং হাইট তোমাকে কি করতে হবে, মেজার করতে হবে। তো এই সেমিস্টারে আমি তোমাদেরকে এটাই শিখাবো, একটা ট্যাঙ্কের হাইট, উইডথ এবং লেন্থ কতটুকু তোমাকে দিতে হবে। তারপর প্র্যাকটিক্যালি তোমাকে দেখাই দিতে হবে যে যেটা ড্রয়িং দেবা, ড্রয়িংটা তুমি সাবমিট করবা, সেই ড্রয়িং এ দেখাতে হবে থিকনেসটা কত হবে, তারপর এটা কত হাইটে, এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, এই জিনিসগুলো তোমাকে দেখাতে হবে। তো এটাই হলো আমরা ডিজাইন, আমরা এটাই শিখবো একটা সেপটিক ট্যাঙ্ক। তো এই কোর্সটা কমপ্লিট করতে পারলে পপুলেশন, ওয়েস্ট ওয়াটার এইসব সম্পর্কে ধারণা থাকলে তোমরা যে কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিং এর সেপটিক ট্যাঙ্ক ডিজাইন করতে পারবা আশা করি। তো এটা দেখো একটা ডাবল চেম্বার সেপটিক ট্যাঙ্ক, এটা হলো একটা ব্যাফেল ওয়াল, ওয়াটারটা এখান থেকে এসে দ্বিতীয় চেম্বারে যায়। তো এই ব্যাফেল ওয়ালের কারণে, ব্যাফেল ওয়ালটা থাকার কারণে কি হচ্ছে, কিছু যেমন এখানে দেখো তোমরা চিন্তা করবা, ওয়েস্ট আসলে সে ওয়েস্ট কিন্তু একই টাইম নিচে পড়ে না, এ ভাসমান অবস্থায় ধীরে ধীরে সেটেল করে, তাই না? তো কিছু পার্টিকেল আছে যে এইভাবে পাস করে যাওয়ার চেষ্টা করতো, কিন্তু এই দেয়ালের কারণে সেটা বাধাপ্রাপ্ত হয়ে নিচে জমে যাচ্ছে। আর ওয়াটারটা যে কোনো এখনো ওয়েস্ট সহ পার্টিকেল সহ দ্বিতীয় চেম্বারে আছে, তো দ্বিতীয় চেম্বারে এসেও কিছু ওয়েস্ট অ্যাকুমুলেট করে আর পানিটা বাইরে বেরিয়ে চলে আসে। তো এই ডাবল চেম্বার যে সেপটিক ট্যাঙ্ক, এটা মোটামুটি আমাদের জন্য খুব ভালো পারফর্ম করে। ইভেন অনেক জায়গায় আবার 3টা চেম্বারও সেপটিক ট্যাঙ্ক ব্যবহার করা হতে পারে। তাই এটা হলো আমাদের একটা সিঙ্গেল চেম্বার সেপটিক ট্যাঙ্ক। তো সিঙ্গেল চেম্বার সেপটিক ট্যাঙ্কে কোনো ব্যাফল ওয়াল থাকে না। এখন কেউ কি বলতে পারবা সিঙ্গেল ওয়াল সেপটিক ট্যাঙ্ক ব্যবহার করা বেটার না ডাবল ওয়াল সেপটিক ট্যাঙ্ক ব্যবহার করা বেটার? সিঙ্গেল চেম্বার না ডাবল চেম্বার, কি মনে হয় তোমাদের? সিঙ্গেল চেম্বার সেপটিক ট্যাঙ্ক বেটার না ডাবল চেম্বার?
সিঙ্গেল চেম্বার স্যার। সিঙ্গেল চেম্বার চেম্বার স্যার। সিঙ্গেল চেম্বার কেন? এখানে সলিড পার্টিকেল আসছে, ভাসতেছে, ধরো এই পার্টিকেল এইভাবে ভাসতে এখানে পানি পেলেও বের হয়ে চলে যেতে পারে, কিন্তু এর মাঝখানে যদি তোমার যদি একটা ব্যাফল থাকে, তাহলে এই সলিড পার্টিকেলটা এখানে কি আটকে যাবে না? বলো। জি স্যার। তাহলে কি ডাবল চেম্বার ভালো না সিঙ্গেল চেম্বার ভালো? জি স্যার, জি স্যার। কোনটা ভালো? ডাবল স্যার। হ্যাঁ, ডাবল চেম্বারটা বেটার, বা মাল্টিপল চেম্বারটা বেটার। তো এটা একটা দেখো আমাদের একটা অরিজিনাল পিকচার, ব্রিক ওয়াল দিয়ে সেপ্টিক ট্যাঙ্ক তৈরি করা হয়েছে, অনেক সময় কনক্রিট দিয়ে করা যেতে পারে। এখানে ডাবল চেম্বার আছে, এর মাঝখানে একটা ওপেনিং থাকে, যে ওপেনিং এর কারণে দেখো এখানে আবার ডাবল ওপেনিং থাকতে পারে, অনেক ওরিয়েন্টেশনে থাকতে পারে, যে সিঙ্গেল ওপেনিং, ডাবল ওপেনিং, ওয়েস্টটা চলে যায়, এটা ইনলেট পাইপ, এটা আউটলেট পাইপ। তো এই প্রিন্সিপাল, যে প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে আমরা মানে সেপ্টিক ট্যাঙ্কটা ডিজাইন করব। তো এখানে কি কি প্রসেস ঘটে, সেপ্টিক ট্যাঙ্কের মধ্যে কি কি প্রসেস ঘটে সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথম যে প্রসেসটা ঘটে সেপ্টিক ট্যাঙ্কে, সেটা হলো ওয়েস্ট ওয়াটার প্রবেশ করার পরই সেপারেশন অফ দ্য সাসপেন্ডেড সলিডস। সাসপেন্ডেড সলিড গুলো কি হয়ে যায়? সেপারেট হয়ে যায়। ওয়েস্ট ওয়াটারের মধ্যে যে সাসপেন্ডেড পার্টিকেলস গুলো ছিল সেগুলো সেপারেট হয়ে যায়। সেপারেট হয়ে কি হয়? ভারী ওয়েস্ট পার্টিকেল গুলো নিচে জমতে থাকে, মানে সেডিমেন্টেড হইতে থাকে, হালকা গুলো উপরে ভেসে উঠতে থাকে, আর লিকুইডটা কিছুটা ক্লিয়ারিফাইড হইতে থাকে। তো ইনলেটের মধ্যে যে ওয়েস্ট ওয়াটারটা আসছিল তার তুলনায় এই ট্যাঙ্কের মধ্যে প্রবেশ করার পরই লিকুইড এবং সলিড পার্টিকেল গুলো সেপারেট হয়ে গেল তিনটে জোনে। ওয়াটারের চেয়ে হালকা গুলো ভাসতে থাকবে, ওয়াটারের চেয়ে ভারী গুলো নিচে জমতে থাকবে। আরো কিছু পার্টিকেল আছে কলাইডাল টাইপের ছোট ছোট সাসপেন্ডেড পার্টিকেল, যেগুলো কিনা সহজে কি করে না, সেটেল করে না। তারা এই ওয়াটারের মধ্যে কি অবস্থা থাকবে? ভাসমান অবস্থায় অপর চেম্বারে চলে যাবে, অথবা সিঙ্গেল চেম্বার হলে সেটা আউটলেটের মাধ্যমে বেরিয়ে চলে আসবে। এটাই বলতেছে সেপারেশন অফ দ্য সলিড। এটা হলো একটা প্রসেস। প্রথম প্রসেস ইন সেপ্টিক ট্যাঙ্ক হলো সেপারেশন অফ দ্য সলিডস। এখন সেকেন্ডটা কি? ডাইজেশন অফ দ্য স্লাজ এন্ড স্কাম। তো যেগুলো সেটেলেবল পার্টিকেল এইগুলোকে বলা হয়, আমরা কি বলি, স্লাজ বলতেছি। স্লাজ ডিরেক্টলি বলতে পারবো না, যখন কিনা এগুলো ডাইজেশন হয়ে যাবে, আর উপরে থাকবে স্কাম, ভাসমান অবস্থায়। তো আমাদের বলতেছে কি সেপ্টিক ট্যাঙ্কের মধ্যে একটা অ্যানারোবিক কন্ডিশন স্ট্যাবলিশ থাকে, মানে ব্যাকটেরিয়া থাকবে যারা কিনা বায়ুর অনুপস্থিতিতে ডাইজেশন করতে পারে অর্গানিক কম্পাউন্ড গুলোকে। তো এই অর্গানিক কম্পাউন্ড গুলো স্কামেও থাকে, স্লাজেও থাকে। তখন এই পানির মধ্যে থাকা ব্যাকটেরিয়া গুলো কি করে? পানির মধ্যে থাকা ব্যাকটেরিয়া গুলো এই স্কাম লেয়ারের ওয়েস্ট গুলোকে এবং বটমে থাকা সেটেল ওয়েস্ট গুলোকে ডিকম্পোজ করতে থাকে। তারা এই ওয়েস্ট গুলোকে নিজেদের জন্য, নিজেদের বংশবিস্তারের জন্য, নিজেদের বেঁচে থাকার জন্য ব্যবহার করে। এতে কি হচ্ছে? অর্গানিক ওয়েস্ট গুলো আমাদের ডিকম্পোজিস্ট হয়ে যাচ্ছে, এবং এর ফলে কি হচ্ছে? আমাদের ভলাটাইল অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড, মিথেন, এই গ্যাসগুলো তৈরি হয়। তো কি হচ্ছে? স্লাজে এবং স্কাম দুইটা জায়গাতেই আমাদের ওয়েস্টের ডাইজেশন ঘটে। এরপর স্টেবিলাইজেশন অফ দ্য লিকুইড। তো স্টেবিলাইজেশন অফ দ্য লিকুইড বলতে বোঝাচ্ছে লিকুইডের মধ্যে যে অর্গানিক কম্পাউন্ড আছে সেই অর্গানিক কম্পাউন্ড গুলোকে মানে কি করে ফেলা? স্টেবিলাইজ করে ফেলা, ডিকম্পোজ করে ফেলা। অর্গানিক ম্যাটার গুলোকে কমপ্লেক্স স্ট্যাটাস থেকে সিম্পল ফর্মে কনভার্ট করে ফেলা। তো পানির মধ্যেও কিন্তু ক্লিয়ার ওয়াটারের মধ্যেও আমাদের ওয়েস্ট পার্টিকেল থাকে, সলিড ওয়েস্ট পার্টিকেল থাকে। তো কি বলতেছে? এই ব্যাকটেরিয়া গুলো, অ্যানারোবিক ব্যাকটেরিয়া গুলো শুধুমাত্র স্কাম বা স্লাজ লেয়ারেই অ্যাক্টিভিটি শো করে না, তারা এই পানির মধ্যে থাকা অবস্থাও পানির মধ্যে অর্গানিক ম্যাটার বা ওয়েস্ট গুলোকে মেটাবলাইজ করতেছে, বা তাদেরকে কি করতেছে? কনজিউম করতেছে, তাদেরকে ডিকম্পোজ করতেছে। এর মাধ্যমে ওয়াটারের কোয়ালিটিটা কিছুটা কি হচ্ছে? ইনহ্যান্সড হচ্ছে। তো এই ইনহ্যান্সড ওয়াটারটাই আমাদের কি হচ্ছে? আউটলেট দিয়ে বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে আউটলেট দিয়ে যখন বেরিয়ে যায় তখন পানি বের হয়ে যায়, ডিকম্পোজড অর্গানিক ম্যাটার বেরিয়ে যায়, ইভেন যে ব্যাকটেরিয়া গুলো ডিকম্পোজ করতেছিল সেই ব্যাকটেরিয়া গুলো কি করে যায়? বের হয়ে যায়। তো বলতেছে গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম। তোমরা দেখতেছো মাইক্রো অর্গানিজম, স্কাম, স্লাজ এবং আমার ওয়াটারটাকে ডিকম্পোজ করতেছে, ওয়াটারের অর্গানিক ম্যাটার গুলোকে ডিকম্পোজ করতে করতে একসময় দেখো অর্গানিক ম্যাটার কিন্তু নিজেরা খাওয়া দাওয়া করে, রিপ্রোডিউস করে, এবং আবার তারা মারাও যায়। ঠিক আছে? তার সবগুলো লেয়ারে, সবগুলো জোনেই এই ঘটনাগুলো ঘটে। আবার অনেক ওয়াটার তো বের হয়ে চলে যাচ্ছে, আমাদের ইফ্লুয়েন্ট ওয়াটার, তো অনেক ব্যাকটেরিয়া চলে যাচ্ছে। তারপরেও একটা লার্জ নাম্বার অফ
ব্যাকটেরিয়া এই সেপ্টিক ট্যাঙ্কের মধ্যে সারভাইভ করে। তো তাদের মৃত্যু বা চলে যাওয়ার তুলনায় তাদের গ্রোথ বেশি। এর কারণে সেপ্টিক ট্যাঙ্কের মধ্যে অবশ্য সবসময় লার্জ অ্যামাউন্টের ব্যাকটেরিয়া থাকে। ব্যাকটেরিয়া থাকলে কি হবে, ওয়েস্ট ওয়াটার আসলে সে তাকে কি করবে, ডিকম্পোজ করে ফেলবে, ডাইজেস্ট করবে এবং ওয়েস্ট ওয়াটারটাকে ট্রিট করবে। তো এই 4টা প্রসেসের মাধ্যমে আমাদের সেপ্টিক ট্যাঙ্ক কি করে, ওয়েস্ট ওয়াটারটাকে ট্রিট করে। আমার হাইড্রোল বা স্যানিটারি ওয়েস্ট ওয়াটারটাকে এই 4টা প্রসেসের মাধ্যমে ট্রিট করে। বুঝতে পারলাম? বলতো এখানে কারো কোনো কোশ্চেন বা কোয়েরি আছে? আচ্ছা, এখন পারফরমেন্স অফ দ্য সেপ্টিক ট্যাঙ্ক। তো একটা সেপ্টিক ট্যাঙ্ক যে আমার ওয়ার্ক করতেছে কিনা সেটা আমি কেমনে বুঝলাম, বা কেমনে বুঝবো যে আমি যেটা ডিজাইন করেছি সেটা ওয়ার্ক করছে কিনা? তো জেনারেলি আন্ডার নর্মাল ডিজাইন কনসিডারেশন, খুব স্পেসিফিক্যালি আমরা ডিজাইন না করে যদি নর্মাল কনসিডারেশনে ডিজাইন করি, তাহলে আমি যে সেপ্টিক ট্যাঙ্ক ডিজাইন করছি সেই সেপ্টিক ট্যাঙ্কের উচিত 25 থেকে 50% বিওডি রিমুভ করা। তো ট্যাঙ্কের মধ্যে যে ওয়েস্ট ওয়াটার আসতেছে তার বিওডি যা, ট্যাঙ্ক থেকে যে ওয়েস্ট ওয়াটার বের হয়ে যাচ্ছে তার বিওডি কিন্তু তার 20 থেকে 50% কম হবে। এখন বলো তো, ওয়াটারের বিওডি বেশি হইলে হওয়া ভালো নাকি বিওডি কম হওয়া ভালো? দূষিত ওয়াটারের বিওডি বেশি থাকে না কম থাকে? দূষিত পানির বিওডি বেশি থাকে না কম থাকে? স্যার কম থাকে। দূষিত পানির বিওডি কম থাকে না বেশি থাকে? স্যার বেশি থাকে স্যার। বিওডি বেশি বায়োকেমিক্যাল থাকে স্যার। অক্সিজেন ডিমান্ড, তাই না? তো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড মানে কি, অর্গানিজম গুলো কি করে, বেশি ওয়েস্ট পাইলে বেশি অক্সিজেন ব্যবহার করে বেশি ওয়েস্ট ডিকম্পোজ করে, তাই না? তো বিওডি বেশি মানে কি, পানি দূষিত তত বেশি। তো এই বিওডির পরিমাণটা কমায় দিচ্ছে। তাহলে বলো তো সেপ্টিক ট্যাঙ্ক ওয়াটারটা কি ট্রিট করছে না করছে না? স্যার ট্রিট করছে। ট্রিট করছে। তাহলে সেপ্টিক ট্যাঙ্ককে বলা হয় একটা স্মল স্কেল, ছোট, যেহেতু সাইজে ছোট, ইন হাউস ধরো স্মল স্কেল ওয়াটার ট্রিটমেন্ট ইউনিট। এছাড়া রিডাকশন ইন দ্য সাসপেন্ডেড সলিডস ইজ আপ টু 70%। তো ওয়েস্ট ওয়াটারের মধ্যে যে সাসপেন্ডেড পার্টিকেল গুলো আছে সেই সাসপেন্ডেড পার্টিকেল গুলোর প্রায় 70% রিমুভ করে। যতটুকু ওয়েস্ট ওয়াটারের মধ্যে সাসপেন্ডেড পার্টিকেল এন্টার করছে তার 70% কি হয়ে যায়, ট্যাঙ্কের মধ্যে সেটেল করে যায়। আমরা স্কাম বা স্লাজ লেয়ারে আমরা সেগুলোকে রেখে দিই। তো দেখা যাচ্ছে তাহলে বিওডিটা রিমুভ হচ্ছে, সাথে সাথে আমাদের কি সাসপেন্ডেড সলিড পার্টিকেলও রিমুভ হচ্ছে। তো এই ঘটনাগুলো কি কি বিষয় দ্বারা এফেক্টেড হয়, কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এই রিডাকশন অফ বিওডি বা রিডাকশন ইন সাসপেন্ডেড সলিড ডিপেন্ড করে? এক হলো রিটেনশন টাইম। ট্যাঙ্কের মধ্যে আমি যত বেশি সময় পানি রেখে দিব তত বেশি কি হবে, সলিড পার্টিকেল সেপারেশন করবে। অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার মানে ট্যাঙ্কের ইনসাইড টেম্পারেচার যত বেশি হবে তখন ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি তত বাড়বে, তত বেশি ডিকম্পোজিশন হবে, তত বেশি বিওডি রিমুভাল হবে। আবার নেচার অফ দ্য ইনফ্লুয়েন্ট ওয়েস্ট ওয়াটার। তো ইনফ্লুয়েন্ট ওয়েস্ট ওয়াটার মানে তুমি যে ওয়েস্ট ওয়াটার ট্যাঙ্কের মধ্যে দিচ্ছ তার মধ্যে যদি অর্গানিক ম্যাটার বেশি থাকে তাহলে কি হবে, সেপ্টিক ট্যাঙ্ক কি, ওর তো নিজস্ব একটা ক্যাপাসিটি আছে যে আমি এত পার্সেন্ট বা এত অ্যামাউন্টের ওয়েস্ট বিওডি রিমুভ করতে পারি। তো কথা হচ্ছে খুব বেশি অর্গানিক কন্টেন্ট যুক্ত ওয়েস্ট ওয়াটার দিলে তখন আমার ট্যাঙ্ক এক ধরনের মানে মানে কি করবে, আচরণ করবে। আবার যদি অর্গানিক ম্যাটার কম তখন আমার ট্যাঙ্কের পারফরমেন্স এক ধরনের আমরা পাবো। ঠিক আছে? তো এরপর এটা মোটামুটি আমরা থিওরিটিক্যাল আলোচনা করলাম, আমাদের ডিজাইনে যাইতে হবে। ডিজাইন বলতে বোঝাচ্ছে আমরা আলটিমেটলি কি বের করব, আমার ট্যাঙ্কের হাইট কতটুকু হবে, ট্যাঙ্কের উইথ কতটুকু হবে এবং ট্যাঙ্কের লেন্থ কতটুকু হবে। আমি কি সিঙ্গেল চেম্বার ডিজাইন করব নাকি আমি ডাবল চেম্বার ডিজাইন করব, এই সবগুলো তোমাকে অ্যাজ এন ইঞ্জিনিয়ার তোমাকে বের করতে হবে। তো এটা বের করতে যাওয়ার আগে আমরা বের করি যে আমার সেপ্টিক ট্যাঙ্কে অ্যাকচুয়ালি কয়টা জোন তৈরি হয়। এখন জোনটা বলতে কি বোঝাচ্ছে, আমার যখন ওয়েস্ট ওয়াটারটা ট্যাঙ্কের মধ্যে আসে তখন কিছু পানি আছে, অবশ্যই ধরো ডিজাইন পিরিয়ড শেষে, আফটার দ্য ডিজাইন পিরিয়ড। তো ডিজাইন পিরিয়ড ধরো তুমি ধরতেছো 5 বছর, তো 5 বছর শেষে দেখা যাবে আমার স্কামের একটা লেয়ার তৈরি হবে, আবার আমার স্লাজের একটা লেয়ার তৈরি হবে, আবার কি হবে, ক্লিয়ার ওয়াটারের জন্য একটা লেয়ার ক্রিয়েট হবে, মানে ডিজাইন পিরিয়ড 5 বছর শেষে। তো স্কাম লেয়ার কি, ওয়াটারের তুলনায় যেগুলো হালকা সেগুলো উপরে ভাসতে থাকবে, আর যে ক্লিয়ারিফাইড ওয়াটার গুলো আছে সেই ওয়াটারটা
জাস্ট সেটেল করবে, ওই যে ওয়াটারের মধ্যে দিয়ে সলিড পার্টিকেল গুলো সেটেল করতেছে। তো ধরো সলিড পার্টিকেল গুলো এই ওয়াটারের লেয়ারের মধ্যে দিয়ে সেটেল করে, ঠিক আছে? যে লেয়ারের মধ্যে দিয়ে শুধু সেটেল করে, এখানে কোনো ডিকম্পোজিশন ঘটে না, সেটাকে বলতেছে সেডিমেন্টেশন জোন। এরপর সেডিমেন্টেশন জোনের পর এই জোনে ওয়েস্ট গুলো কি শুরু হয়ে যায়, ডাইজেশন শুরু হয়ে যায়, মানে ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটির কারণে তার ডিকম্পোজিশন শুরু হয়। তারপর ডিকম্পোজ হইতে হইতে আলটিমেটলি ডিকম্পোজড স্লাস গুলো আমার ট্যাঙ্কে জমে যায়। এই অপারেশন গুলো হইতে থাকে ট্যাঙ্কের মধ্যে যখন কিনা আমি ওয়েস্ট ওয়াটার দিই। তো 5 বছর পর এই স্কাম জোনের ডেপথ কতটুকু হবে, সেডিমেন্টেশন জোনের ডেপথ কতটুকু হবে, স্লাস ডাইজেশন জোনের ডেপথ কতটুকু হবে, ডাইজেস্টেড স্লাস স্টোরেজ জোন কত ডেপথ কতটুকু হবে, এই 4টা ডেপথ আমরা যদি জানি তাহলে আমি অনায়াসে আমি আমার ট্যাঙ্কের হাইটটা মেজার করতে পারবো। তো আমি আমার ট্যাঙ্কের হাইটটা, অবশ্য উপরে একটা ফ্রি বোর্ড দেওয়া হয়, একটা সার্টেন অ্যামাউন্ট আমরা রেখে দিই। তো বলতেছি যে আমি যদি এই সেপটিক ট্যাঙ্কের এই জোনগুলো সম্পর্কে ধারণা থাকে আমার, বিভিন্ন জোন সম্পর্কে, জোনের ডেপথ, সেই ডেপথ থেকে আমি ট্যাঙ্কের হাইটটা বের করতে পারি। তো সমস্যা নেই, ইনশাল্লাহ আগামী দিন আগামী লেকচারে আমরা এখান থেকে শুরু করব এই জোনের হাইট গুলো বা এই জোনের ভলিউম গুলো ডিটারমাইন করে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে আমরা সেপটিক ট্যাঙ্ক ডিজাইনটা শেষ করে ফেলবো। এখন বলো, এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন বা কোয়েরি আছে কিনা? তো আমি দেখছি তোমরা হয়তো অতটা রেসপন্সিভ না, তো আমি ধরে নিচ্ছি তোমরা বুঝতে পারতেছো। তো এমনও হইতে পারে যে তোমরা বুঝতে পারতেছো না, যদি না বুঝো কাইন্ডলি আমাকে নক দিয়ে বলবা স্যার আমি এই জিনিসটা বুঝতেছি না। কারণ পরীক্ষায় কিন্তু এগুলোর এক্সপ্লেনেশন আসবে, শুধুমাত্র যা স্লাইড আসে সেটা যে তুমি লিখে দিয়ে আসবে তাহলে হবে না, প্রতিটা বিষয়ের এক্সপ্লেনেশন আছে। কোয়েরি আছে কোনো? কোনো কোয়েরি আছে? না স্যার। ওকে, কোয়েরি না থাকলে আমরা একটু আমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের এক্স্যাক্টলি নেক্সট 2 উইকের মধ্যে, মানে মোটামুটি আমি যদি বলি 19 তারিখ রাত 12টা, এক্স্যাক্টলি রাত 12টার মধ্যে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট আমাকে দিতে হবে। সেই অ্যাসাইনমেন্টটা নিয়ে আমি একটু আলোচনা করব তোমাদের সঙ্গে। একটু ভালোভাবে এবং মন দিয়ে শুনে নাও। অ্যাসাইনমেন্টটা দিয়ে দিলাম, তখন তোমাদের অনেক কনফিউশন থাকতে পারে, বাট আমি তোমাদের জন্য কি করছি, পুরো অ্যাসাইনমেন্টটাই একবার বলে দিচ্ছি তোমাদের কি করতে হবে। আচ্ছা, দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসাইনমেন্টটা, ওয়ার্ড ফাইল জি দেখতে স্যার। পাচ্ছ? জি স্যার। তো এখানে আমি কি বলছি, প্রিপেয়ার এ রিপোর্ট অন দ্য স্যানিটেশন স্ট্যাটাস of hard to reach areas of the stated district and present the report in a Zoom session. The recording of the Zoom session must be submitted. Also, design sustainable latrines for a union of the stated district of the given data. যেখানে এখানে ডাটা কি দেওয়া আছে, তোমাদের স্টুডেন্টদেরকে আমি ধরো এই 5টা গ্রুপে ভাগ করেছি, তোমাদের রোল অনুযায়ী তোমাদের 5টা গ্রুপে ভাগ করেছি, এবং 5টা গ্রুপের জন্য আমি 5টা ডিভিশন সিলেক্ট করে দিয়েছি এবং 5টা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিয়েছি। ওকে, তো তোমরা বুঝে গেলা তোমরা কোন গ্রুপ কোন ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করবা। তো সেই ডিস্ট্রিক্টে হার্ড টু রিচ এরিয়া, তো হার্ড টু রিচ এরিয়া বলতে কি বোঝাচ্ছে, আমাদের বাংলাদেশে এমন কিছু এরিয়া আছে যেসব এরিয়াতে দুর্গম এরিয়া, এবং যেখানে কিনা ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশন, এডুকেশন, হেলথ, সোশিও ইকোনমিক স্ট্যাটাস খুবই পোর। ধরো তুমি বলতে পারো চরাঞ্চল, তারপরে বারিন ট্র্যাক্ট, হাওর বিল, হিলি এরিয়া, কোস্টাল এরিয়া, এসব এরিয়া আছে যে এরিয়াগুলো খুবই দুর্গম, যেখানে কিনা টয়লেট ফ্যাসিলিটি নাই, যেখানে কিনা স্কুলিং নাই, শিক্ষার হার সমস্যা, তাদের জন্য বিশুদ্ধ পানির সমস্যা। তো এইরকম এরিয়া আছে হার্ড টু রিচ এরিয়া। তো তোমাকে কি করতে হবে, তোমার ডিস্ট্রিক্টের হার্ড টু রিচ এরিয়াতে স্যানিটেশন স্ট্যাটাসটা কেমন সেটা নিয়ে একটা রিপোর্ট তৈরি করতে হবে। এবং তুমি যে ডিস্ট্রিক্টে কাজ করতেছো সেই ডিস্ট্রিক্টের একটা ইউনিয়ন তোমরাই সিলেক্ট করবে, তোমাদের গ্রুপ সেই ইউনিয়ন চুজ করে সেই ইউনিয়নে ল্যাট্রিন ডিজাইন করবে 2টা,
একটা ল্যাট্রিন হবে একটা ফ্যামিলির জন্য একটা ল্যাট্রিন, আরেকটা ল্যাট্রিন হবে 3টা ফ্যামিলির জন্য একটা ল্যাট্রিন। এভাবে 2টা ল্যাট্রিন ডিজাইন করতে হবে। প্রথমে স্যানিটেশন স্ট্যাটাস নিয়ে ওই ডিস্ট্রিক্টের একটা রিপোর্ট লিখবা, তারপরে ওই ডিস্ট্রিক্টের একটা উপজেলার বিভিন্ন যে ইউনিয়ন আছে তার মধ্যে তোমরা যে কোনো একটা ইউনিয়নে 2টা ল্যাট্রিন ডিজাইন করবা, একটা ফ্যামিলির জন্য এবং আবার 3টা ফ্যামিলির জন্য একটা ল্যাট্রিন। আমি ক্লিয়ার করতে পারছি তোমাদের? স্যার এখানে একটা জিনিস উল্লেখ করছেন, ফলো দ্য অ্যাটাচমেন্ট আমি পরে বলতেছি, ওটা অ্যাটাচমেন্টের কথা বাদ দাও, তুমি বুঝতে পারছো তোমাকে কি করতে হবে? জি স্যার। স্যানিটেশন স্ট্যাটাসের উপর একটা রিপোর্ট লিখতে হবে 1-1 থেকে এখন পর্যন্ত 3-2 পর্যন্ত, এবং ইভেন স্টিল ইন 3-2 তোমরা অনেক রিপোর্ট করছো, তো তোমাকে একটা স্যানিটেশন স্ট্যাটাসের উপর রিপোর্ট করতে হবে। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো স্যার হার্ড টু রিচ এরিয়া কি, এটা তোমাকে খুঁজে বের করতে হবে। আর আমার ডিস্ট্রিক্টের হার্ড টু রিচ এরিয়া কোনগুলো সেটা হয়তো বা তুমি জানোই না। স্যার রিপোর্টে স্যার কি কি উল্লেখ থাকবে? আমি রিপোর্টের কথা বাদ দেই, রিপোর্টের কি উল্লেখ থাকবে সেটা তোমরা জানো। আই ডোন্ট নো, আই ওয়ান্ট এ রিপোর্ট, এর জন্য তোমাদের স্টাডি করতে হবে একটু। আচ্ছা, তো এটার উপর কাজটা কি তোমাদের, তোমরা তো জানো এটা ওবি বেসড কোর্স, তাই না? আমরা ওবি ইমপ্লিমেন্ট করে এই কোর্সটা কন্ডাক্ট করতেছি। তো একটা কোর্স আউটলাইন ছিল ইমপ্লিমেন্ট সাস্টেইনেবল ওয়াটার অ্যান্ড স্যানিটেশন সার্ভিসেস ইন লো ইনকাম কমিউনিটিস ইন বাই ম্যানেজিং এ প্রিসিয়াস রিসোর্স এফিসিয়েন্সি। তুমি লো ইনকাম কান্ট্রি বা লো ইনকাম কমিউনিটিতে তুমি হয়তো বা কি করবা, সাস্টেইনেবল ওয়াটার বা স্যানিটেশন সার্ভিস প্রোভাইড করবা, কিন্তু রিসোর্সটা জানতে হবে, তোমার অ্যাভেলেবল রিসোর্স নিয়েই কাজ করতে হবে। তুমি এক্সট্রিম খুব ভালো ল্যাভিশিং কোনো টেকনোলজি সেটা থেকে দিতে পারবে না। তো এরকম একটা কোর্স আউটলাইনের আন্ডারে আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। তো তোমরা যে অ্যাসাইনমেন্টটা আমরা দেখেছি যে এটা PO9 কে হিট করে, তো PO9টা কি আমরা যদি দেখি, প্রোগ্রাম আউটকাম PO9 হলো ইন্ডিভিজুয়াল ওয়ার্ক অ্যান্ড টিম ওয়ার্ক। তো আমি অ্যাজ এ টিচার আমি কি দেখব, আমি দেখব যে তোমাকে যে রিপোর্টটা লিখতে দিছি, যা ডিজাইন করতে দিছি তুমি তো করবাই, এটা জাস্ট ওয়ার্ক, রুটিন ওয়ার্ক, কিন্তু আমি তোমাকে দেখব তুমি ইন্ডিভিজুয়ালি কিভাবে কাজ করছো এবং একটা টিমে কিভাবে কাজ করছো, এই দুইটাকে কিন্তু আমরা ফোকাস করে তোমাদের মার্কিং করব। তোমার রিপোর্ট দেখে না, রিপোর্টটা তো ভুল থাকলে আমি তো ওটার জন্য নাম্বার কাটবই, বা রিপোর্ট তো ঠিকই থাকবে, কিন্তু রিপোর্টটা প্রিপারেশনের সময় তুমি ইন্ডিভিজুয়ালি কেমন পারফর্ম করছো, কাজ করছো, বা টিমে কিভাবে কাজ করছো, এভাবে আমি তোমাদের নাম্বারিং করব। আচ্ছা, তো আমি আমার মতো বলে যাই, যেহেতু তোমাদের আমার 1:50-এর মতো আমাকে শেষ করতে হবে, সেহেতু আমি বলি প্রথমে হলো হার্ড টু রিচ এরিয়া। তো তোমাদের আমি কি বলতেছি, এখানে তুমি যে ল্যাট্রিন যেখানে বানাবা সেখানকার সয়েল কেমন, আমি কি বলে দিছি তোমাকে? সেখানকার গ্রাউন্ড ওয়াটার টেবিল কেমন আমি বলে দিছি? ওয়াটার সাপ্লাইটা কেমন স্ট্যাটাস বলে দিছি? আমি কিছু বলছি এখানে? এগুলো কই পাবা? স্যার এগুলো স্যার যে ইউনিয়ন ইউনিয়ন ইয়েস। তো তোমরা যখন ইঞ্জিনিয়ার হিসেবে রিয়েল ফিল্ডে কাজ করবে তখন তোমাকে এরকম একটা টাস্ক থাকবে, তোমাকে ওই টাস্ক দিবে। এখন এই ডাটাগুলো কই থেকে পাবো? তো তোমাকে জানতে হবে ওই ইউনিয়নটা হার্ড টু রিচ এরিয়ার মধ্যে কিনা, ওই ইউনিয়নের মাটি কেমন, ওখানকার গ্রাউন্ড ওয়াটার টেবিল কেমন, ওখানে ওয়াটার সাপ্লাই অ্যাভেলেবিলিটি কেমন, সেখানকার মানুষের ইনকাম কি রকম, এগুলো জানতে হবে না? তখনই তো তুমি কেবল ল্যাট্রিন ডিজাইন করতে পারবা, এর বাইরে অন্য কোনো ভাবে করতে পারবা? না স্যার। পারবা না। তো তোমাকে এই ডাটাগুলো কালেক্ট করতে হবে, এই ডাটাগুলো কালেক্ট তোমরা নিজেদের রিসোর্স থেকে কালেক্ট করতে পারবা। তোমরা নিজেরা বিভিন্ন রিপোর্ট ঘাটাঘাটি করে, তারপরে ধরো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, জনস্বাস্থ্য প্রকৌশলী, বিভিন্ন জায়গা থেকে তোমরা কালেক্ট করতে পারবে। কিন্তু তোমাদের কাজটাকে আগায় দেওয়ার জন্য আমি তোমাদের 4টা রিপোর্ট দিব, ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট, ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, গ্রাউন্ড ওয়াটার টেবিল হাইড্রোগ্রাফ, আর একটা হলো বাংলাদেশ সয়েল। তো এটা কি ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্টটা কি, ওয়ার্ল্ড ব্যাংক কি করেছে, বাংলাদেশের বিভিন্ন জেলার জন্য হার্ড টু রিচ এরিয়া কি কি, যেমন দেখো বরগুনা, এটা হলো কোস্টাল এরিয়া, অফশোর ল্যান্ড বা সি লাইনের কাছাকাছি আছে, এখানে কিছু কোনো উপজেলার কোনো ইউনিয়ন আছে যেটা কিনা একটা এক্সট্রিমলি হার্ড টু রিচ, তার পপুলেশন 2010 সালে এত ছিল। আবার কিছু এরিয়া আছে চরাঞ্চল, হাওর, যেমন ধরো চরাঞ্চল কুমিল্লার একটা ইউনিয়ন তোমার চর এলাকা। তো এগুলো চর, হাওর, বাওর, আমি যদি ন্যাশনাল স্ট্র্যাটেজির দেখি
দেখা যাবে এরা টেবিল আকারে বলে দিছে হয়তোবা বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট, কয়টা ডিস্ট্রিক্টে আমার বারিন ট্র্যাক আছে, কোন ডিস্ট্রিক্টে বিল আছে, হাওর আছে, হিলি এরিয়া, এসব এরিয়াই তো আমাদের হার্ড টু রিচ এরিয়া। কোন উপজেলা, কয়টা ইউনিয়ন, এগুলো ডাটা সম্বলিত কিছু রিপোর্ট আমি তোমাদের দিব। এবং এই রিপোর্ট আবার লেখা আছে এভাবে যে এসব এরিয়াতে, কোস্টাল এরিয়াতে বা তোমার ধরো এই চর এরিয়াতে চ্যালেঞ্জ গুলো কি কি, হার্ড টু রিচ এরিয়াতে কি কি প্রবলেম হয়, রেইনফল হয়, ফ্লাড ডিউরিং মনসুন, কিছু প্রবলেম থাকে। এই প্রবলেম গুলো বাংলাদেশ সরকার কিছু কিছু অ্যাপ্রোচ নিছে, যে অ্যাপ্রোচের মাধ্যমে সলভ করা যেতে পারে। তো স্ট্র্যাটেজিস ফর সাস্টেনেবল সলিউশন, কিছু স্ট্র্যাটেজিও দেওয়া আছে। তো প্রবলেম তোমাকে আইডেন্টিফাই করতে হবে, তার এগেনস্টে তোমার স্যানিটেশনের জন্য সলভ গুলো কি, প্রায় এখানে লিস্ট আউট করা আছে। তুমি এর বাইরেও প্রবলেম আইডেন্টিফাই করতে পারো, এর বাইরেও তুমি কি করতে পারো, সলিউশন নিয়ে আসতে পারো তোমার রিপোর্টে। তারপর সয়েল, বাংলাদেশের বিভিন্ন, এখানে ম্যাপ থেকে তুমি বুঝতে পারবা বাংলাদেশের কোন কোন এরিয়াতে কি কি টাইপের সয়েল আছে, সয়েল কন্ডিশন এখান থেকে তুমি জানতে পারবা। গ্রাউন্ড ওয়াটার টেবিল, দেখো গাজীপুরের ওয়াটার বোর্ড কি করছে, গাজীপুরের বিভিন্ন সালের জন্য বিভিন্ন লোকেশনের গ্রাউন্ড ওয়াটার টেবিলের গ্রাফ দিয়ে রাখছে। তুমি কি করতে পারো, এই গ্রাউন্ড ওয়াটার টেবিলের গ্রাফ থেকে তুমি আইডেন্টিফাই করতে পারো আমার গ্রাউন্ড ওয়াটার টেবিল কত। তো আমি কিন্তু তোমার ল্যাট্রিন ডিজাইনের জন্য সবকিছু ডাটা, রিপোর্ট তৈরি করার জন্য প্রিলিমিনারি কিছু ডাটা দিয়েছি। এরপর তোমাকে কি করতে হবে, এগুলো কম্পাইল করে এখান থেকে তোমরা কি করবা, নেক্সট রবিবার ক্লাসের আগেই তোমাদের গ্রুপ মেম্বাররা একটা ইউনিয়ন চুজ করবা, তোমাদের ডিস্ট্রিক্টের ইউনিয়ন চুজ করবা, এবং তোমরা সেট করে নিবা ওই ইউনিয়নের প্রতিটা ফ্যামিলিতে কয়জন করে ফ্যামিলি মেম্বার আছে। এর জন্য হয়তো বা তুমি ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে তথ্য নিতে পারো, সেখান থেকে তুমি বা তোমরা নিজেরা অ্যাজিউম করে নিতে পারো ফ্যামিলি মেম্বার, এবং তোমাদের প্রতিটা গ্রুপ মেম্বারের সিগনেচার এখানে থাকবে, ই সিগনেচার, সেটা আগামী রবিবারের মধ্যে আমার কাছে সাবমিট হইতে হবে গ্রুপে। আচ্ছা, এরপর কি করবা, তোমরা কি করতেছো, তাহলে তোমরা গ্রুপে কাজ করে একটা রিপোর্ট তৈরি করবা, যে রিপোর্টে স্যানিটেশন স্ট্যাটাস থাকবে, তারপর দুইটা ল্যাট্রিন ডিজাইন থাকবে, তারপর হাতে হাতে তোমরা 10 জন গ্রুপ মেম্বার যদি হও 10 জনই নিজের হাতে রিপোর্টটা লিখবা। ক্লিয়ার? একই রিপোর্টই থাকতেছে কিন্তু তোমরা 10 জন রিপোর্টটা লিখবা নিজের হাতে। আচ্ছা, রিপোর্টটা লেখার পর তোমরা কি করবা, এইরকম একটা জুম সেশন তৈরি করবা, একটা জুম সেশন ক্রিয়েট করবা। তো সেই জুম সেশনটা ক্রিয়েট করার পর তোমরাই করবা, জুম সেশন ক্রিয়েট করার পর তোমরা কি করতেছো, এরকম করে আমি যেমন ক্যামেরা অন করছি না, আমি যেমন ক্যামেরাটা অন করছি এইভাবে ক্যামেরাটা অন করবা, করে তোমাদের 15 মিনিটসের একটা টাইম থাকবে, তোমরা যে রিপোর্টটা লিখলা সেই রিপোর্টের উপর একটা প্রেজেন্টেশন দিবা। ধরো 10 জন, তাহলে প্রথমে যে প্রেজেন্টেশন দিবে সে প্রথমে এসে বলবে আমার নাম এক্স, আমার আইডি এত, এই বলেই সে তার প্রেজেন্টেশনটা শুরু করবে। মানে কি, টোটাল রিপোর্টের একটা পোর্শন সে করলো, তার কথা বলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সে তার স্ক্রিনটাকে কি করে ফেলবে, শেয়ারিংটা অফ করবে। তখন দ্বিতীয় জন এসে আবার স্ক্রিন শেয়ার করবে, সে তার হাতের লেখা ফাইলটা শেয়ার করবে, করে সে আবার তার নাম বলবে, আইডি বলবে, বলে বাদ বাকি অংশ সে আবার ডিসক্রাইব করবে। এভাবে 15 মিনিটে, আমি বলি এভাবে 15 মিনিটে তোমাদের সব স্টুডেন্ট পুরো রিপোর্টটা কি করবে, প্রেজেন্ট করবে। তারপর তোমরা এটা অবশ্যই রেকর্ড করবে, এবং এই রেকর্ডিংটা আমাদের ক্লাসরুমে তোমরা দিয়ে দিবা আগামী 19 তারিখ রাত 12টার মধ্যে। হ্যাঁ, এখন বলো, কোশ্চেন বলো। স্যার মানে পার স্টুডেন্ট কি 15 মিনিট নাকি টোটাল সেশনটা 15 মিনিট? টোটাল সেশনটা 15 মিনিট। এখন কথা হলো তোমরা আগামী সপ্তাহের মধ্যে আমাকে জানাবা স্যার 15 মিনিটে হবে কিনা। যদি 15 মিনিটে না পারো ম্যাক্সিমাম 20 মিনিট আমাকে জানাই দিবা, যে স্যার আমরা রিপোর্টিং এর কাজ করতেছি, স্যার আমাদের 15 মিনিটে আমরা বলতে পারবো না, তাহলে আমাদের 20 মিনিট লাগবে, তখন আমি তোমাদের 20 মিনিট দিয়ে দেবো। ঠিক আছে? এখন কথা হইলো তোমাদের গ্রুপে কাজ করতে হবে। তো আমি তুমি কোথাও থেকে এনে কপি করে এনে আমাকে জমা দিলা, সাবমিট করলা, এটার জন্য নাম্বার পাবো খুবই কম, 1 2 3 পাইতে পারো। কিন্তু তুমি গ্রুপে প্রেজেন্টেশন কি দিলা, তুমি কতটুকু দিলা, তুমি আসলে নিজে করছো কিনা আমি বুঝতে পারবো। আর রিপোর্ট, একই রিপোর্ট তোমরা 10 জন কপি করতে পারবা, তোমরা করতে পারো, সমস্যা নেই, কিন্তু তোমরা যে প্রথমে রিপোর্টটা লিখবা সেটা তোমরা গ্রুপে কাজ করে করবা। টাস্কটা তোমাদের মধ্যে একজন যদি বলে যে আমি কাজটা শুরু করব, তাহলে একজনের জন্য আগামী 2 সপ্তাহ সাফিসিয়েন্ট না, কিন্তু 10 জন যদি আলাদা আলাদা ডাটা নাও, কেউ সয়েল ডাটা নিয়ে কাজ করতেছে, কেউ ওয়াটার ডাটা নিয়ে কাজ করতেছে, কেউ ল্যাট্রিন ডিজাইনের কাজ করতেছে, কেউ রিপোর্টের নিয়ে কাজ করতেছে, তারপর তোমরা একত্রিত
তথ্যগুলো একত্রিত হয়ে নিজেরা যখন কিনা রিপোর্টিং করবা, তোমরা আগামী সপ্তাহের মধ্যেই বা আগামী রোববারের মধ্যেই যার যা প্রবলেম কোয়েরি আমাকে জিজ্ঞেস করে আমার কাছ থেকে ঠিক করে নিবা। কারণ তোমরা যদি মনে করে দাও 19 তারিখের আগের দিন আমরা জমা দিব, পারবা না। কারণ তোমাকে জমা দিয়ে প্রেজেন্ট করতে হবে। প্রেজেন্ট করার সময় অবশ্যই 1 মিনিটের জন্য তুমি যখন প্রেজেন্ট করবা, জাস্ট তোমার ফেসটা যাতে আমি দেখতে পারি, তোমার নাম, আইডি এবং তোমার ফেসটা আমি দেখে যেন আমি তোমার প্রেজেন্টেশনটা দেখতে পারি। ওকে? আর এই রেকর্ডিংটা আমাকে পাঠিয়ে দিবা। এখন বলো আর কারো কোনো কোশ্চেন বা কোয়ারি আছে কিনা? তো আমি গ্রুপের লিস্টটা আজকে তোমাদের দিয়ে দিব এবং তোমরা গ্রুপেই কাজ করবা। স্যার প্রেজেন্টেশনটা কি স্যার হবে স্যার মানে ফুল রিপোর্টের এক একজন এক একটা অংশ বলবে জি এমন? জি জি, একই রিপোর্ট, একটা রিপোর্টই থাকবে, কিন্তু স্ক্রিন শেয়ার থাকবে তার নিজের রিপোর্টটা, নিজের হাতে লেখা রিপোর্টটা। স্যার হ্যাঁ বলো, কি বুঝলাম না, আমি তোমাকে শুনতে পাচ্ছি না। তখন কি করবো, তখন তো টাইম বেশি লাগবে স্যার। কিসে? অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে না, তোমাদের তো আমি 2 সপ্তাহ সময় দিচ্ছি, তো এক সপ্তাহের মধ্যে তুমি তোমার ডকুমেন্ট স্যার অনেক আমার কথা শোনো, তোমার কথা বুঝতে পারছি, তোমরা অনেক ইফ ইলস বাট অনেক কিছু বলতেছো। আমি বলতেছি তোমরা এই সপ্তাহের মধ্যে রিপোর্টের সব কাজ কমপ্লিট করে ফেলো, নেক্সট সপ্তাহে রিপোর্ট নিজেরা হাতে লিখো এবং নেক্সট সপ্তাহ রবিবারের আগে জুম সেশন রেকর্ডিং করে আমাকে দিয়ে দিবা। স্যার হ্যাঁ স্যার আমরা তো স্যার 10 মানে একটা গ্রুপে যে 10 জন হ্যাঁ সেম রিপোর্টটাই লিখবো, যখন আমি হ্যাঁ, মানে জুম সেশনটা করবো তখন জাস্ট আমার খাতাটা আমারটা তোমার স্ক্রিন শেয়ার খাতাটা স্ক্রিন শেয়ার করবা। হ্যাঁ গুড, এটাই বুঝতে পারছো। স্যার হ্যাঁ বলো। সেম সময় স্যার সবার আমি- যদি ঠিকঠাক থাকে। আমার তো বুঝলাম না, ঠিকঠাক থাকে মানে কি ঠিকঠাক থাকে? স্যার প্রেজেন্টেশন কি ইংলিশে দিতে হবে নাকি বাংলায় দিতে হবে স্যার? এখন তোমরা ইংলিশ মিডিয়ামে পড়তেছো। হাফিজ আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, তুমি পরে কথা বলো, তুমি কথা বলো না।